নমস্কার বন্ধুরা, আমাদের গল্পগুচ্ছ চ্যানেলে আপনাদের স্বাগত। গল্পগুচ্ছের আজকের নিবেদন বুদ্ধদেব গুহর লেখা ছিমছিমা। গল্পের কথক দীপ্ত, হরিশের ভূমিকায় দীপায়ন, বেনের ভূমিকায় প্রীতম, ঘুষুর ভূমিকায় অনিকেত এবং গল্পের সূত্রধর পাটু এবং জিমের ভূমিকায় আমি স্বস্তিক। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প ছিমছিমা। আজ শ্রাবণী পূর্ণিমা। রাত নেমে গেছে বহুক্ষণ। জিম ক্যালান, বেন জনসন আর আমি হরিশ রান্ধাবার সঙ্গে বসেছিলাম ফুলকাফুলি পাহাড়ের মাথায় ছিমছিমা বনবাংলোর বারান্দাতে। হরিশ এই অঞ্চলের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। নাগপুরে ও আমার সঙ্গেই কলেজে পড়ত। এখন ওর পোস্টিং হয়ে গেছে বম্বের মন্ত্রণালয়ে সেক্রেটারি হিসেবে। আজ রবিবার, আগামী শনিবার চলে যাবে ও নাগপুর হয়ে বম্বে। ওরই স্বনির্বন্ধ অনুরোধে আমরা এখানে এসেছি একটি রহস্য উন্মোচনে। রহস্য একটি মাত্র তাও বলা যাচ্ছে না, মনে হচ্ছে একাধিক রহস্য উন্মোচন করতে হবে আমাদের। যখনকার কথা বলছি তা 60-এর দশকের গোড়ার দিকে। এ পর্যন্ত আমার বনবিহারের নানা ঘটনাই লিখেছি, কিন্তু ফুলকাফুলি পাহাড়ের ওপরের ছিমছিমার বাংলো এবং পাতকানি ও ফুলন নালা আর নিচের মারিয়া বস্তিকে ঘিরে যে অলৌকিক রহস্য, তার কথা কখনোই লিখিনি গত 50 বছরে কোথাওই। কারণ ওই অভিজ্ঞতার কথা বলে শিক্ষিত, আলোকপ্রাপ্ত ও বিজ্ঞানমনস্ক মানুষদের কাছে হাস্যাস্পদ হয়ে উঠতে চাইনি। ব্যাপারটা অনেকটা ঈশ্বরবোধ থাকা না থাকারই মতো। যার নেই অথবা যে ঈশ্বরে বা ভূত প্রেতেও ঘোর অবিশ্বাসী, তার কাছে এইসব গল্প করতে যাওয়াটা বাতুলতা। ভূত প্রেতের বিশ্বাস অবিশ্বাসের কথা জানি না, তবে এটুকু জানি যে ঈশ্বরবোধ ব্যাপারটা এক জন্মে দানা বাঁধে না। কত জন্মে অথবা 5-10 জন্ম আগেও যদি কেউ তেলা পোকা বা ছুঁচোর জন্ম পেয়ে থাকেন, তবে তো তার মানুষ জন্ম পাওয়ার জন্য অনেক দিনই তপস্যা করতেই হবে। তার আগে তার মধ্যে ঈশ্বরবোধ জন্মানোর আশা কম বলেই মনে হয়। আমি নিজেও ভূত প্রেতে বিশ্বাস করি না, আজও করি না, আগেও করতাম না। কিন্তু গত 60 বছর হলো ভারতের এবং পূর্ব আফ্রিকার বিভিন্ন বনজঙ্গল, নদী নালাতে ঘুরে এমন অনেক অভিজ্ঞতার শরিক হয়েছি, বুদ্ধি বা যুক্তি দিয়ে যার ব্যাখ্যা করা যায়নি কোনো ক্রমেই। অথচ সেই সব অভিজ্ঞতার একটিকেও মিথ্যা বলতে পারি না। এখন এইরকম অভিজ্ঞতার কথা বলতে টাইমস অফ ইন্ডিয়ার বব রায়ের দ্বারা অনুরোধ হয়েছি বলেই তার মধ্যে একটির কথা আজ সাহস করে স্মৃতির আলো আধারি থেকে বের করে ধুলো ঝেড়ে বলতে বসেছি। ঝিমঝিমার বাংলোটি ফুলকাফুলি পাহাড়ের কাঁধের ওপরে। সামনেই খাড়া নেমে গেছে পাহাড়, একটি গিরিখাতের মধ্যে, যে গিরিখাতে নিবিড় হরজাই জঙ্গল। আর সেই জঙ্গলের বুক চিরে চলে গেছে পাতকানি নালা বড় বড় কালো অখণ্ড প্রস্তরখণ্ডর উপর দিয়ে। আর ফুলকাফুলি পাহাড়ের পেছন দিক থেকে পাতকানি নালার চেয়েও অনেক চওড়া এবং গভীর নালা, যার নাম ফুলন, বয়ে এসে পাতকানি নালার সঙ্গে মিলিত হয়ে তৃতীয় ধারায় মিলে গিয়েছে ওয়াইনগঙ্গা নদীতে। যে ওয়াইনগঙ্গা মধ্যপ্রদেশে এবং মহারাষ্ট্রের ভেতর দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে বয়ে গেছে মধ্যপ্রদেশ ও মহারাষ্ট্রের মধ্যের পেঞ্চ নদীরই মতো। আগেই বলেছি যে সেই রাত ছিল শ্রাবণী পূর্ণিমার রাত। সারাদিন অঝোর ঝড়ে বৃষ্টি হয়েছে, কিন্তু সন্ধ্যের পরই আকাশ পরিষ্কার হয়ে চাঁদের আলো পাহাড়, নদী, জঙ্গল সব একেবারে ডাইনি জ্যোৎস্নায় ভরে দিয়েছে। ভরা শ্রাবণে পাতকানি নালা গর্জন তুলে পাথর টপকাতে টপকাতে ছুটে চলেছে দুরন্ত বেগে ফুলন নালার সঙ্গে মিলিত হবে বলে। ঝিমঝিমা বাংলোর সামনের উঁচু পাহাড়ের গা নেমে গেছে নিচু গিরিখাতে প্রায় 1000 ফিট, একেবারে খাড়া। হরিশ বলছিল যে এর আগে ও শিকারে এসে এই ছিমছিমার বাংলোতে থাকাকালীন এই পাহাড়ের উল্টো দিকের খাড়া গায়ে আলো জ্বলতে নিভতে দেখেছে।
অনেক সময় পাহাড় পর্বতে মুনি ঋষিরা ধুনি জ্বালিয়ে আস্তানা গেড়ে থাকেন, কিন্তু ওই পাহাড়ের গা এমন খাড়া যে পাখিও পা রাখার জায়গা পায় না। দিনমানে একটি পাখিকেও দেখা যায় না পাহাড়ের ওই গায়ে, অথচ পাখি এখানে আছে অগণ্য রকমের। হরিশের ওই কথা শুনে বেন আমাদের সকলকে জিম করবেটের একটি কথা মনে করালো। করবেট সাহেব এক রাতের বেলা সারদা নদীর গিরিখাতের ওপর তাঁবু ফেলেছেন। এমন সময় তার অনুচরদের উত্তেজিত আলোচনা শুনে তাঁবুর বাইরে এসে দেখেন তারা উল্টো দিকের খাড়া পাহাড়ের গায়ে যে আলো জ্বলছে আর নিচ্ছে তা দেখছে এবং বিস্ময়ের অভিব্যক্তি প্রকাশ করছে এই বলে যে পাহাড় এতই খাড়া যে পাখিও পা রাখতে পারে না, সেখানে আলো জ্বালছে নেভাচ্ছে কারা। আমাদের সকলেরই মনে পড়ে গেল জিম করবেটের সেই লেখার কথা। আমি শিমলিপালের জোরান্ডা বাংলোর সামনেও এরকম আলো জ্বলতে নিভতে দেখেছি এক এপ্রিলের রাতে। বললাম সে কথা ওদের। জিম বলল, কেন থকম্যান ইটারের কাহিনীতে মানুষ খেকো বাঘের ভয় ও ডিভাস্ট হয়ে অন্যত্র চলে যাওয়া গ্রামবাসীদের টোটালি পরিত্যক্ত গ্রামে রাতের বেলা যে আত্মচিৎকার শোনা যায়, যেটার কথা জিম করবেট লিখেছিলেন তার থকম্যান ইটার বইটাতে, সেটার কথাই বা ভুলে গেলে চলবে কেন? হরিশ বলল, ও জিম করবেট সাহেবের সেই টেম্পল টাইগারের কথা, দেবতার আশীর্বাদ জন্য যে বাঘকে কেউ কোনো ক্রমেই মারতে পারেনি। স্বয়ং করবেট সাহেব অনেক চেষ্টা করে পারেনি, তার গায়ে তো যেন গুলি লাগতই না। মন্দিরের দেবী যেন তাকে রক্ষা কবচ পরিয়ে রেখেছিলেন, তবে সেই বাঘ মানুষ খেকো ছিল না। বললাম, হ্যাঁ সেই বাঘের কথা দ্য টেম্পল টাইগারে আছে, সব ম্যানিটারের কথাই তো আছে ম্যানিটার্স অফ কুমায়ুনেই। হরিশ বলল, গত এপ্রিলে সেই ছিমছিমার বন বাংলোতেই এক রাত কাটিয়েছিল। পাহাড়তলির মারিয়া বস্তিতে একটা হঠাৎ দাঙ্গায় 10 জন লোক মারা গিয়েছিল। তারই তদন্তে অল্প বয়সী এসপিকে সঙ্গে করে এসে তদন্ত সেরে রাত কাটাবার জন্য জিপ নিয়ে এসেছিল এই বাংলোতেই। তারপর? আমি বললাম। তারপর একটু চুপ থেকে হরিশ বলল, সেই রাতে একটা আশ্চর্য অভিজ্ঞতা হয়েছিল আমার, যা বুদ্ধিতে ব্যাখ্যা করা যায় না। আমার অল্প বয়সী এসপি একটি ধর্মভীরু আইপিএস জৈন ছেলে, নাম তার বিদ্যাধর জৈন। সূর্য ডোবার আগেই সে খাবার দাবার খেয়ে নেয়, মাছ মাংস দারু ফারু কিচ্ছু ছোঁয় পর্যন্ত না। সারাদিন আমাদের খুবই ধকল গিয়েছিল। সে আমাকে বলে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল বেশ তাড়াতাড়ি। গরমও ছিল সেদিন। আমি ভালো করে ঠান্ডা জলে স্নান টান করে বারান্দার বাইরে ওই জাকারান্ডা গাছগুলোর নিচে বেতের চেয়ারে বসে বিয়ার খাচ্ছিলাম। আমার জন্য মুরগি বানাচ্ছিল বাবুর্চি, তার সাথে পরোটা। খানা তৈরি হয়ে গেলে আমিও খেয়ে শুয়ে পড়ব, কারণ কাল ভোরে উঠেই আমাদের বেরিয়ে পড়তে হবে চন্দ্রপুরের দিকে। বেশ অনেকখানি পথ। তোমরা দেখতেই পাচ্ছ এই বাংলোর জানলাগুলো কিরকম বড় বড়, এবং তাতে কোনো শিক নেই। কাঠের পাল্লা, বন্ধ করলে শীতের দিনে উত্তরে বাতাস আটকায়, কিন্তু গরমের দিনে অসহ্য গরম লাগে। তার কাঠের পাল্লাতে আবার পাখি বসানো আছে। প্রয়োজনে পাখি খোলা বন্ধ করা যায়, তবে প্রাইভেসির কোনো আয়োজন নেই এখানে। বাংলোর সামনে ও পেছনে গাছে ভরা, তাই সেরকম কোনো আগন্তুক প্রায় আসেই না। এ বাংলোতে কেউ স্ত্রী নিয়েও আসে না, মেয়েরা তো এমনিতেই আসে না। বাংলোটার নানান বদনাম আছে, এবং সেই বদনামের কথা এখানকার 300 বর্গ মাইলের মধ্যে বসবাসকারী সব মানুষই জানেন। নিতান্ত দায় না পড়লে সরকারি চাকুরে এ অঞ্চলে সরকারি কাজে এসেও রাত কাটান না। বেন তাচ্ছিল্য ভরে বলল, মাই ফুড। ওয়েল, আমরা তো এসেছি ম্যান ইটারের অত্যাচার থেকে এই অঞ্চলকে মারিয়া গোন্ডাদের বাঁচানোর জন্য, তাই তো তুমি বলেছিলে নাকি? হ্যাঁ, তাই তো বলেছিলাম কলকাতাতে। কিন্তু এখানে আমি কি বলবো? বলবে তো হরিশ, ওই তো এই অঞ্চলের দণ্ডমুণ্ডের কর্তা।
ওরই ডাকে তো এসেছি আমরা সব কাজ ফেলে, তাই তো। দেখো, ভূত পেতনি তো এখানকার পার্মানেন্ট ফিচার, কিন্তু এই মানুষ খেকো প্রাণী হচ্ছে নবতম আপদ। আচ্ছা, প্রাণী বলছো কেন? বাঘ নয় কি? আমি বললাম। বাঘে যে তা কিন্তু প্রত্যয়ের সঙ্গে বলা যায় না। মানুষ এখানে মরছে বনের গভীরে, পাহাড়ি নালার ধারে, নালার বুকে, পাথরের ওপরে, এবং মরছে বিভৎসভাবে। তবে বাঘই যে মারছে তার এমন কিন্তু প্রমাণ কেউ পায়নি। আমিও তো শুধু শুনেছি। এই মড়কের খবর পেয়েছি আমার হেডকোয়ার্টার চন্দ্রপুরে বসে। এদিকে ইদানিং আসা হয়নি আমারও। নাগপুর এয়ারপোর্টে তোমাদের রিসিভ করে তোমাদের সঙ্গে এই তো এলাম। একে মরক বা মারি বলা হয়তো উচিত নয়। শুরু হয়েছে বছর খানেক হলো। গত বছরেই 13 জন মানুষ এই অপ্রাকৃতিক কারণেই মারা গেছে। এখন এই নরখাতক বাঘ, না লেপার্ড, না হায়না, না নেকড়ে, না বন কুকুরের দল, তা তোমরাই আবিষ্কার করো এবং আমাকে এই আপদের হাত থেকে রক্ষা করো। এক একজন করে মানুষ মরে আর অ্যাসেম্বলিতে হইচই লেগে যায়। মহারাষ্ট্রে কিছু লোকসভার সদস্য লোকসভাতেও এই নিয়ে 2-4 বার হইচই করেছে। হরিশ একটু চুপ করে থেকে বলল, প্রায় 60 বছর হলো দেশ স্বাধীন হয়েছে, তো কি হয়েছে? এখনো সাদা চামড়া সাহেবদের উপরে ভয় এবং ভক্তি সাধারণ ভারতীয়র মনে, বিশেষ করে গ্রামীণ মানুষদের মনে তো অটুট আছে বলে আমার মনে হয়। নইলে পাহাড়তলির মারিয়া বস্তির কুসুম্বনির মুকাদ্দার এবং অন্যান্য সব মানুষ, নারী পুরুষ নির্বিশেষে তোমাদের যা আপ্যায়ন করলো, বাবারে বাবা, তেমন অন্য কাউকে করতে দেখিনি আমি আগে। আমি বললাম, আরে তুমি না বড় এলোমেলো কথা বলো। এপ্রিলে যে এখানে এসেছিলে শেষবার, তোমার তখন তো সেই রাতে কি ঘটেছিল তা বলতে গিয়েও বললে না। ওহো, সরি সরি সরি, আই ওয়াজ ডিস্ট্র্যাক্টেড। মানে কি যেন বলছিলাম? বলো। হ্যাঁ হ্যাঁ, রাইট, বলছি। হ্যাঁ, তো একটা আর্তচিৎকার করে জৈন আন্ডারওয়্যার আর গেঞ্জি পরা অবস্থাতেই আমার দিকে উদ্ভ্রান্তের মতন দৌড়ে এলো তার ঘর থেকে। আমি বিয়ারের মুখটা সামনে তেপায়াতে রেখে উঠে দাঁড়িয়ে বললাম, আরে ক্যা হুয়া, হোয়াটসঅ্যাপ? জৈন মুখে কোনো কথা বলতে পারছিল না, আঙুল দিয়ে ওর ঘরের দিকটা দেখালো। আমি সঙ্গে সঙ্গে দৌড়ে ওর ঘরের দিকে গিয়ে বারান্দা পেরিয়ে ওর ঘরে ঢুকলাম। বাংলোর পেছন দিকেও বারান্দা আছে, তোমরা তো আগেই দেখেছো। সেই বারান্দার পাশেই এক সারি আকাশমণি গাছ, 2টো ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরার বড় গাছ একদম বারান্দার কাছে, আর বেশ প্রাচীন 2টো বটল ব্রাশের গাছ। শুক্লপক্ষের রাত ছিল, হয় পূর্ণিমা নয় পূর্ণিমার কাছাকাছি, কিন্তু ফুটফুট করছিল জ্যোৎস্না। বহুদূর অবধি চোখ যায় আমার, কিন্তু আমি কিছুই দেখতে পেলাম না। নিস্তরঙ্গ পরিবেশে হঠাৎই একটা জোরো হাওয়া উঠল, গাছগুলোর পাতাগুলো দুলতে লাগলো, অরণ্যের মর্মরে ভরে গেল গোটা পণ্য, কিন্তু মাত্র কয়েক মিনিটের জন্য। তারপরই সব যেন শান্ত হয়ে গেল। হাওয়াটা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলোর পেছনে হাতার বাইরে ঠিক যেখানটা একটা গভীর শাল জঙ্গল আছে, সেইখান থেকেই কোনো তরুণী যেন খিলখিল করে হেসে উঠল। 3বার হই সেই হাসি বন্ধ হয়ে গেল। বেন শুধ হলো, So in which language she was laughing? Don't be funny. হাসির কোনো ভাষা নেই, যদিও কান্নার ভাষা থাকলেও থাকতে পারে। হ্যাঁ, তো যাকে গরমের জন্য সামনের এবং পেছনের সব দরজা জানলাই খোলা ছিল। ভাবলাম যে কোনো চোর এসেছিল কি। তারপর ভাবলাম ডিএম আর আরপির ঘরে ঢুকবে এমন বোকা মেয়ে বা চোর দুনিয়াতে নেই। আমার এবং জেনের জিপের ড্রাইভার এবং আমাদের সিকিউরিটিরা নিচের পিচ রাস্তাতেই একটা ধাবাতে খাবার জন্য চলে গিয়েছিল। মারিয়া বস্তি থেকে যে আদিবাসী বাবুর্চিকে আমরা জিপে তুলে নিয়ে এসেছিলাম,
সে আর তার হেল্পার বাবুর্চিখানাতেই লণ্ঠনের আলোতে রান্না করছিল। তারা এসেছে এবারও, ওই ঘুষু বাবুর্চি আর রঘুবীর। তো জ্যানের জন্য সব নিরামিষ রান্না রেঁধে তাকে দিনমানে খাওয়ানোর পরই তারা আমার জন্য আমিষ রান্না করছিল। এ বাংলোতে তেমন পার্মানেন্ট বাবুর্চি সেরকম কেউ নেই। চৌকিদারও যে আছে, সে সকালবেলা ওই বস্তির থেকে আসে, ঘর খুলে ঝাড়পোছ করে এবং যা হয় রেঁধে দেয় কচ্ছিত ওই অতিথি থাকে। সেও ওই বিকেল থাকতে থাকতেই নিচে নেমে যায়। গত 1 বছর হলো অতিথি না থাকলে এই চৌকিদার বা বস্তি থেকে আসা বাবুর্চি কেউই এখানে থাকে না। আমি দেখলাম জেনের ঘরে টেবিলের ওপরে ওর রিভলভারটা রাখা আছে একদম হলস্টার শুদ্ধ। তার পাশে ওর রিস্টওয়াচ, ওয়ালেট ইত্যাদি। খোলা ওয়ার্ড্রপে ওর পুলিশের উর্দি হ্যাঙ্গার থেকেই টাঙানো। আমি ওর ঘর থেকে বেরিয়ে সামনের বারান্দায় পৌঁছানো মাত্রই জেন দৌড়ে এসে আমাকে জাপটে ধরল। জলে ডুবে যাওয়া সাঁতার না জানা মানুষ যেমন করে, ও এমনই ভয় পেয়েছিল যে কথা পর্যন্ত বলতে পারছিল না। মানুষকে ঘুমের মধ্যে বোবায় ধরলে যেমন করে কথা বলে, ঠিক তেমন করে কথা বলার চেষ্টা করছিল জ্যান, কিন্তু কিছু বোঝা যাচ্ছিল না যে ও অ্যাকচুয়ালি কি বলতে চাইছে। নট ইভেন আ সিঙ্গেল সেন্টেন্স। তারপর বেন শুধ হলো। উইদিন হাফ অ্যান আওয়ার ওর খুব জ্বর এসে গেল। আমি ওকে বিছানাতেই শুয়ে দিলাম, কিন্তু ও আমাকে বারবার জড়িয়ে ধরছিল, কিছুতেই ছাড়ছিল না। তাই যতই গরম লাগুক আমি ওর খাটের পাশেই চেয়ার টেনে বসলাম। আমার কাছে সিডেটিভ ছিল, নিজেই ওস্তাদি করে 2টো ট্যাবলেট ওকে খাইয়ে দিলাম, অ্যালজোলাম 5 mg। কিন্তু তাতে ওর ঘুম এলো না। আমাদের গার্ড আর ড্রাইভার খেয়ে দিয়ে ফিরলে আমি তাড়াতাড়ি খেয়ে নিয়ে রেডি হয়ে নিলাম। জ্যানকেও তারা অর্ডারলি জামা কাপড় পরিয়ে দিল। তারপর বাবুর্চি, তার হেল্পার আর চৌকিদারকে জিপে তুলে নিলাম। 2টো জিপ তো ছিলই আমাদের। তারা সকলে মিলে ছিমছিমার বাংলোর সব জানলা দরজা বন্ধ করে বাসনপত্র ধুয়ে টুয়ে উদ্বৃত্ত খাবার একটা পুটুলিতে বেঁধে দরজায় তালা দিয়ে জিপে উঠে বসলো। আমার আর আমার ড্রাইভারের মধ্যে জ্যানকে বসিয়ে নিয়ে রাতারাতি আমরা রওনা দিলাম চন্দ্রপুরের দিকে। পেছনে জ্যানের জিপটায় অন্য সকলকে নিয়ে আসতে লাগলো। সারা রাত জিপ চালিয়ে ব্রেকফাস্টের সময় চন্দ্রপুরে পৌঁছে জ্যানকে হসপিটালাইজ করতে হলো। 7 দিন ও অপ্রকৃতস্থ ছিল। ওর বাবা মাকে খবর দিয়ে আনানো হলো দুদিওয়ারা। জিপ বলল, এইসব ইররেলিভেন্ট ডিটেইলস জেনে আমাদের কি দরকার? Why are you boring us? তোমার জ্যান কি দেখেছিল? কেন এমন ভয় পেয়েছিল? সেই রাতে সে কি দেখে এমন ভয় পেয়েছিল? তা কি পরে সেই তোমাকে জানিয়েছিল? হরিশ বলল, সেটাই তো কথা। এই প্রসঙ্গ উঠলেই ও বোবা ধরার মতন করত, কিচ্ছু বলেনি। ইনফ্যাক্ট এই কারণে ওর মা বাবা ওর বিয়ে পর্যন্ত দিতে পারছে না। এই ছিমছিমা বাংলার ঘটনার কথা মানুষের মুখে মুখে এই অঞ্চলের প্রায় সব জায়গায় রাষ্ট্র হয়ে গিয়েছিল। আমাদের ড্রাইভার, গার্ড, বাবুর্চি, তার হেল্পার, চৌকিদারের মারফত গোটা কুসুমবনি বস্তিতে বিদ্যাধর জৈনের এই অপ্রাকৃতিক অভিজ্ঞতার কথা রটে গিয়েছিল। সেই থেকে এই ফুলকাফুলি পাহাড়ের ওপর এই ছিমছিমা বাংলো এবং তার পাহাড়ি উপত্যকা গিরিখাতকে সকলেই এড়িয়ে চলে। এখন দেখা যাক তোমার এই 3 তালেবর এই রহস্য ভেদ করতে পারে কি না, আর আরো মৃত্যু যাতে না হয় তারও বন্দোবস্ত করতে পারে কি না। বেন একটু চুপ করে থেকে বলল, বাই দ্য ওয়ে, মৃত মানুষদের ডেড বডি দেখার সুযোগ কি কারো হয়েছিল? না সেই ম্যান ইটার তাদের নিশ্চিহ্ন করে খেয়ে গেছিল? কোনো ডেড বডির কোনো অংশই কি উদ্ধার করা যায়নি ক্রিমেশন বা বিউরিয়ালের জন্য? হরিশ বেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, কতগুলো স্ট্রেঞ্জ ব্যাপার আছে। অ্যাজ ভেরি রেলিভেন্ট ইনফরমেশন তোমাদেরও জানা উচিত। কিরকম? আমি বললাম, একজন ভিকটিমও মেয়ে নয়, সকলেই পুরুষ এবং সকলের বয়সই 25 থেকে 35-এর মধ্যে, মানে ইন দ্য প্রাইম অফ দেয়ার ইউথ। আর কি? মৃতদেহ প্রত্যেকটি উদ্ধার করা গেছে।
যে এক বা একাধিক জানোয়ার এই 13 জন মানুষকে মেরেছে, সে বা তারা কখনোই পুরো শরীরটা খায়নি, সামান্যই খেয়েছে। সে কি? তাহলে মারলো কেন? হরিশ বলল, সে তাদের দেখা মিললেই না হয় প্রশ্নটা করো। বেন বেশ ভেবে চিন্তেই বলল, মোস্ট প্রবাবলি অ্যানিমেলটির কানাইনটিতে কোনো প্রবলেম আছে হয়তো। ফার্স্ট অ্যাটাকটা শরীরের কোন জায়গাতে করে বলে দেখা গেছে? নিশ্চয়ই নেকে। আর বাঁ দিক দিয়ে লাফিয়ে নেক বাইট করে ভিকটিমকে রাউন্ড করে ঘাড় মটকেছে। বাঘেদের যা অভ্যাস, নিউজ পেপারে পড়ো না, সুন্দরবনের ম্যান ইটারদের হাত থেকে বাঁচার জন্য জঙ্গলে যারা যায় তাদের উল্টো করে মুখোশ পরানো হচ্ছে বাঘেদের কনফিউজ করার জন্য। হরিশ বলল, আমি যা রিপোর্টে পেয়েছি অভিজ্ঞ শহুরে শিকারী এবং বুনো শিকারীদের কাছ থেকে, তা হচ্ছে আরো স্ট্রেঞ্জ। কিরকম? মৃতদেহ দেখলে মনে হয় যে প্রত্যেকটা ভিকটিমই শকে মারা গেছে। ঘাড়ে কোনো কামড়ের দাগ ছিল না। শকে? আশ্চর্য হয়ে সমস্বরে বললাম আমরা তিনজনেই। বেন শুধল, এখন অ্যানিমেল হতে পারে যে ফরেস্টে যারা জন্ম থেকে লালিত পালিত, তারাও তাকে দেখা মাত্রই মারা যায় ইন শক। তাদের অদেখা কোনো অ্যানিমেল বা রেপটাইল তো এদিককার ফরেস্টে নেই। হোয়াট আর ইউ থিঙ্কিং মাই ডিয়ার? জানি না, তবে সরীসৃপ তো আর মানুষের মাংস খাবে না। এসব বনে অ্যানাকন্ডা কিংবা অজগর নেই, কিন্তু থাকলেও তো তাদের মারণ পদ্ধতি অন্য। আরো একটা স্ট্রেঞ্জ ফেনোমেনন আছে, আই মিন ভেরি স্ট্রেঞ্জ। যারা মারা গেছে তাদের মধ্যে অধিকাংশই কিন্তু জঙ্গলের মানুষ বা নিচে কুসুমবনি মারিয়া গ্রামের মানুষও নয়, মাইন্ড দ্যাট। তবে জঙ্গলে জঙ্গলেই তাদের ঘোরাফেরা, রুজি রোজগার। অধিকাংশই শহুরে যুবক বা বহিরাগত, কেউ ট্রাক ড্রাইভার, কেউ ঠিকাদার, কেউ ছোটখাটো ব্যবসাদার, ওভারসিয়ার, শিকারী, এইসব মানুষ। আমরা সকলেই চুপ করে এই তথ্যটি জানলাম হরিশের কাছ থেকে। একটু পরে জিম বলল, থ্যাংক গড, আমাদের সকলের বয়সই থিউরিসের অনেক বেশি। বাই দ্য ওয়ে, তোমার এসপি বিদ্যাধর জৈনের বয়স কত ছিল? 26। আই সি। তোমার উল্লেখিত রেঞ্জের মধ্যেই পড়ে। হরিশ বলল, 4 জন মিলে এক বোতল হুইস্কি শেষ করতে পারলে না, তোমরা কিনে এই সাপথকে মারতে পারবে? আমার কিন্তু সন্দেহ আছে ভাই। চলো বটনস আপ করো, আমাকে তো কাল সকালে আবার ফিরতে হবে। আমি বললাম, আরে জিম তো জলচর জীব, জলেই থাকে। ব্রিটিশ কনসুলেটের সাহেব 2 কেস হোয়াইট হর্স হুইস্কি এনেছে আর বেগস বিয়ারের 2 ডজনের কার্টন। এই দেখো, আবার অন্য কাউকে গুলি করো না, আবার কোন একটা কেলো হলে কিন্তু আমি মুশকিলে পড়ে যাব। So as it is, my hands are full with troubles. Please help me out if you can. I shall be deeply grateful to all of you. রাতের খাওয়া দাওয়ার পর আমরা শুয়েছিলাম। রাত এখন প্রায় 11টা বাজে। হরিশ বিছানাতে পড়েছে কি মরেছে। আমি আর হরিশ এক ঘরে শুয়েছি, আর জিম আর বেন 2 সাহেব অন্য ঘরে। আগামীকাল থেকে আমি একা ঘরেই শোব। আমার ঘুম আসছিল না। বৃষ্টি শেষে নির্মেঘ আকাশে শ্রাবণী পূর্ণিমার চাঁদ উঠেছে। এখন একটু গুমোটও করেছে, সামান্য গরমও লাগছে হাওয়াটা বন্ধ হয়ে যাওয়াতে। তাই উঠে পেছনের দরজা খুলে চওড়া বারান্দার বেতের চেয়ারে বসলাম। সমস্ত প্রকৃতি, পাহাড়, গাছগাছালি সব রূপঝুরি হয়ে উঠেছে ডাইনি জ্যোৎস্নায়। ম্যাগনোলিয়ার গ্র্যান্ডিফ্লোরাদের গন্ধে পুরো পরিবেশ ম ম করছে। এই সৌন্দর্যের মোড়কের ভেতরেই আছে সেই আশ্চর্য ঘাতক
যার হাতে ইতিমধ্যেই 13 জন মানুষের মানে পুরুষ মানুষের প্রাণ গেছে। একে খুঁজে বের করা এবং নিধন করাই আমাদের কাজ। আমাদের সাফল্যের ওপরেই হরিশের মান সম্মান এবং অনেকের প্রাণও নির্ভর করবে। কিন্তু এই ফুলকাফুলি পাহাড়ের চূড়ায় ছিমছিমার বাংলো, নিচে প্রবল বেগে সগর্জনে বয়ে যাওয়া পাতকানি নালা আর ফুলন নালা আর গিরিখাতের মধ্যের এবং পাহাড়ের গায়ের ঘন হরজাই জঙ্গলের মধ্যে কিভাবে খুঁজে বের করব আমাদের সন্ধানের বস্তু? কুসুম্বনী মারিয়া বস্তি থেকে একজন শিকারীকে দেওয়া হয়েছে আমাদের গাইড হিসেবে। তার নাম বাটু মারিয়া। তবে তার একটি একনলা গাদা বন্দুক আছে, তাই দিয়েই সে সব রকম শিকার করেছে। প্রচণ্ড সাহসী এবং এই অঞ্চলের বন পাহাড়কে সে নাকি চেনে নিজের হাতের তালুর মতো। অন্য সময় প্রশাসনের চক্ষুশূল হলেও এই দুঃসময় তারই শরণাপন্ন হতে হয়েছে প্রশাসন এবং বন বিভাগকেও। বেটে খাটো মানুষটি, মুখে বলি রেখা পড়েছে এবং মাথার চুল পেকে গেছে। পৃথিবীর সব জায়গার ভালো শিকারীদের মতো সেও কথা খুব কম বলে এবং স্বভাব বিনয়ী। বাটু বিকেলে বলছিল যে সবের ওপরে মাচায় বসেও দেখেছে 3 বার যে সেই ঘাতক আর মারি বা কিলে ফিরে আসে না। হয়তো আগে মাচা থেকে কখনো তার উপরে গুলি চলেছে। অভিজ্ঞ জানোয়ার, তাই ঝুঁকি নেয় না কোনো। ভাবছিলাম তাহলে কি হাঁকোয়া করার বন্দোবস্ত করব। এ ব্যাপারে কাল বিস্তারে কথা বলবো বাটু মারিয়ার সঙ্গে। বাটু মারিয়া বলেছে যে কাল ওয়াইনগঙ্গা নদীতে কাউকে পাঠাবে মাছের জন্য। গরমের সময় ওই নদীতে দারুণ চিংড়ি মাছ ওঠে। চিংড়ি মাছের সময় এখন নয়, তবে যা মাছ পাবে তাই আনাবে। আপাতত এই ঠিক হয়েছে যে সকালে হেভি ব্রেকফাস্ট করে আমি আর বেন বাটুকে নিয়ে নেমে যাব পাহাড় থেকে নিচের উপত্যকায় এবং গিরিখাতে, টু হ্যাভ আ ফিল অফ দ্য প্লেস। কোনো টেলটেল সায়েন্স চোখে পড়ে কিনা তাও দেখার জন্য। নিজের চোখে না দেখলে শুধুই পরের মুখের কথা শুনে সব বোঝা যায় না। জিম ক্যালানকে বাংলোতে থাকতে বলেছি জিপের ড্রাইভার, চৌকিদার, বাবুর্চি ও বেয়ারার নিরাপত্তার জন্য। নিরাপত্তাটা মানসিক কারণেই বেশি প্রয়োজন, কারণ ওরা ভয় পেয়ে যদি বেগরবাই করে তবে আমাদের মুশকিলে পড়তে হবে। রসদ আমরা চন্দ্রপুরা থেকেই নিয়ে এসেছি 2 জিপ বোঝাই করে। ফুরিয়ে গেলে তখন দেখা যাবে। কাল থেকে অবশ্য হরিশের জিপ থাকবে না। তবে সত্যি কোনো বিপদ হলে জিম যে কতখানি উপকারে আসবে ওদের তা বলা যায় না, কারণ শিকারের উৎসাহ জিমের ততটা অভিজ্ঞতা আদৌ নেই। স্কটল্যান্ড থেকে সে সবে এসেছে। কলকাতার ব্রিটিশ হাই কমিশনারের সে 2nd সেক্রেটারি। গত শীতে আমাদের ওর বাড়িতে হ্যাগেস দেখার আমন্ত্রণ জানিয়েছিল। স্কটল্যান্ড অথবা ইংল্যান্ড অথবা এখানেও ও খ্যাঁক শিয়ালও শিকার করেনি আগে। ওকে আমাদের সঙ্গে নিয়ে আসার প্রধান কারণ ও বেন জনসনের খুবই বন্ধু হয়ে গেছে কলকাতাতে আসা স্তক। বেন জনসনেরও বাঘ মারার খুব শখ, কিন্তু আমার অভিজ্ঞতা বলে যে এ পর্যন্ত যতবারই সে বাঘের মুখোমুখি হয়েছে ততবারই তাকে এতটাই উত্তেজিত ও ভীত দেখেছি যে মনে মনে ঠিকই করেছিলাম যে ওকে আর বাঘের জঙ্গলে নিয়ে আসবো না। ওর হঠকারিতার কারণে আমার তো 3 বার প্রাণ সংশয় হয়েছিল, কিন্তু সেও নাছোড়বান্দা। তবু ওর প্রবল উচ্চাসা যে একদিন সে তার জড়তা কাটিয়ে বাঘ শিকারীর শিরোপা মাথায় পড়বেই। বাঘ যারা কোনোদিন জঙ্গলে দেখেননি বা মারেননি তারাই বাঘ শিকারকে অতি সহজ কাজ বলে মনে করতে পারেন। বাঘ এসে সামনে দাঁড়ালেই যে মনুষ্য শরীরে তাবৎ ফিজিক্স কেমিস্ট্রিতে ভূমিকম্প ঘটে এ কথা তাদের জানা নেই। এইসব কারণেই বেনের জিগির দোস্ত জিমকে কষ্ট দিতে চাইনি আমি। আর একজন সাহেব শিকারী পাহারা দেওয়ার জন্য বাংলোতে রয়ে গেলেন এ কথা জেনে তাবৎ দিশি ব্যক্তির মনে যে প্রবল শান্তি ও নিরাপত্তা বোধ বিরাজ করবে সে বিষয়ে আমার সন্দেহ ছিল না কোনো। সেই জানোয়ার যদি বাঘ হয় তবে সে যে বাংলোতে জিমকে হ্যালো বলতে আসবে না
সে বিষয়ে আমি নিঃসন্দেহ ছিলাম। তবে ঘাতক যে বাঘ নয়, চিতাও নয়, তাও মনে হচ্ছিল। কারণ অতটুকু মাংসে তো তার খিদে মেটার কথা নয়। আর সে যদি তার স্বাভাবিক খাদ্য হরিণ, শুয়োর, নীলগাই ইত্যাদি মারতেই পারে, তবে খামোকা মানুষ মারার দরকারটাই বা কি? যদি তার প্রয়োজনেই মানুষ সে মেরে থাকে, তবে সে পুরো না হলেও অনেকখানি মাংস খেত। সে যে কেন মানব শরীরের সামান্য অংশ খেয়েই প্রতিবারে তৃপ্ত হয়, এই ব্যাপারটাও কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। তার কাছে মানুষ, বিশেষ করে পুরুষ মানুষ, হয়তো চাটনির মতো, মাঝে মাঝে মুখ বদলাবার জন্য খায় হয়তো। বাটু আর একটা কথা বলেছিল, যা রহস্যকে আরো ঘনীভূত করে তুলেছে। বাটু মারিয়ার মতো পোড়খা শিকারীও যে এই জানোয়ারের মারা 3টি মারির ওপরে বসেছিল, সেই 3টি মারির ধারে কাছে কোনো বাঘ বা অন্য মাংসাশী জানোয়ারের থাবার দাগ নাকি সে পায়নি, অনেক খুঁজেও এক জায়গাতেও পায়নি। অনেক ভেবেও আমি কুল কিনারা পাচ্ছিলাম না। হরিশও কাল সকালে চলে যাবে। বেন আর জিমের কথা তো বললামই। একজন রং রুট শিকারী, অন্যজন শিকারী নয়, শিকার সঙ্গী। বাকি থাকলাম বাটু মারিয়া আর আমি। আসল ঝক্কিটা আমাদেরকেই পোয়াতে হবে। শত্রুর স্বরূপ জানলে তবে তাকে দমনের স্ট্র্যাটেজি ঠিক করা যায়, কিন্তু শত্রুর স্বরূপ সম্বন্ধে কোনো ধারণাই না থাকলে স্ট্র্যাটেজি ঠিক করা যাবে কি করে? পেছনের বারান্দাতে বসে থাকতে থাকতে আমার 2 চোখ জুড়ে এসেছিল। কোমর ভাবটা হঠাৎই কেটে গিয়ে আবার আস্তে আস্তে হাওয়া দিতে শুরু করেছিল। হঠাৎ আমার চটকা ভেঙে গেল। কে যেন পেছন থেকে 2 হাতের পাতা দিয়ে আমার 2 কাঁধে হাত রাখলো। মনে হলো রাখলো, কিন্তু রাখলো না আসলে, এবং সেই হাতের নৈকট্য আদৌ কর্কশ নয়। আমি চমকে চোখ চাইতেই হুড়মুড় করে ঝড় সৃষ্টি করে একটা ঝোড়ো হাওয়া উঠল। সিনেমার শুটিংয়ে ফ্লোরে ব্লোয়ারের হাওয়া দিয়ে যেমন ঝড় সৃষ্টি করা হয়, তেমন তৎক্ষণিক ঝোড়ো হাওয়া। আর সঙ্গে সঙ্গে যুবতী কণ্ঠের একদম উচ্ছ্বাসের শব্দ। শব্দটা স্থায়ী হলো না। এ হঠাৎ ঝড়ের ফুৎকারে এবং ম্যাগনোলিয়ার গন্ধের সঙ্গে এক মুহূর্ত মিশেই মিলিয়ে গেল বড় মুহূর্তেই। আমার হঠাৎই খুব ভয় করতে লাগলো। হরিশের তরুণ এসপি জৈন সাহেবের কথা মনে এলো। তবুও আমি চেয়ার ছেড়ে উঠে পড়ে বারান্দা থেকে নেমে জঙ্গলের শুরু যেখানে সেখানে অব্দি গেলাম। কিন্তু না, চোখে কিছুই পড়ল না। আমি যখন ফিরে আসছি বারান্দা পেরিয়ে ঘরে ঢুকবো বলে, ঠিক তখনই পিছন থেকে সেই হাসিটা আর একবার শুনলাম। আমি তাড়াতাড়ি প্রায় দৌড়ে গিয়ে ঘরে ঢুকে গেলাম। বুঝলাম যে আমি ভয় পেয়েছি। ঘরে ঢুকে দেখি হরিশ খাটের পাশে সাইড টেবিলে রাখা জলের গ্লাস তুলে জল খাচ্ছে। আধো ঘুমেই বলল, कहाँ गया था इतनी रात में? तुम दिखा कुछ? क्या दिखा? अरे सुना था कुछ? क्या पागलपंती वाला बात कर रहा है तू? नहीं, ना मैंने कुछ देखा ना मैंने कुछ सुना। कल सुबह उठकर चलना पड़ेगा हमको। चलो सो जाओ। ঘরের জানলা সব খোলাই থাকবে। দরজাটা বন্ধ করে টেবিলের ওপর রাখা লণ্ঠনের ফিতেটা একদম কমিয়ে দিয়ে শুয়ে পড়লাম। সকালে উঠে তাড়াতাড়ি ছোট হাজিরি সেরে হরিশ রান্ধাবা চন্দ্রপুরের দিকে রওনা হয়ে গেল। 8টা নাগাদ আমরা হেভি ব্রেকফাস্ট করে নেওয়ার পর বেন, আমি আর বাটু মারিয়া পাকদণ্ডি পেয়ে নিচে নামতে লাগলাম। জিম রয়ে গেল বাংলোতে বাংলোর বাসিন্দাদের মনের জোর দেওয়ার জন্য। তবে বেন আর আমি জানতাম যে 10টা বেজে গেলেই সে বারান্দার ছায়াতে বসে বেগুনি বোগেনভেলিয়ার ঝাড়ের সামনে টেবিল ফিট করে বিয়ার সেশন শুরু করবে নিজের মনের জোর করার জন্য। সঙ্গে বেকন আর সসেজ আর ইটালিয়ান মাস্টার্ড দিয়ে। আমি ওকে একটা বড় শিশি দিয়েছি ঢাকার বিক্রমপুরের কাসুন্দির। ঢাকা জেলার বিক্রমপুর কবে ছেড়ে এসেছেন বাবা ঠাকুরদারা, কিন্তু নস্টালজিয়া যায়নি।
বাংলাদেশের অনেক মানুষই ঘৃণার সঙ্গে বলেন ইন্ডিয়া, যে ইন্ডিয়া হস্তক্ষেপ না করলে তাদের খান সেনাদের পদানত হয়েই থাকতে হতো হয়তো চিরটা কাল। কিন্তু বাঙালি হিন্দুরা বাংলাদেশি মাত্রকেই পরম আহ্লাদে বুকে জড়িয়ে ধরে আমাকে দেশের মানুষ বলে গর্বিত বোধ করে। যে দেশ থেকে একদিন পরম অপমান ও অসম্মানের সঙ্গে বিতাড়িত হয়েছিল এক বস্ত্রে, তাকে এখনো দেশ বলে। সত্যি বাঙালি হিন্দুরা এক আশ্চর্য জাত। সারা পৃথিবীতে এই জাতের কোনো তুলনা আছে বলে জানি না আমি। সম্ভবত কোনো অসম্মান অপমানই গায়ে লাগে না আমাদের। যাই হোক, বৈষ্ণব ঘটা পাটুলিতে বানানো বিক্রমপুরের কাসুন্দি জিমকে একেবারে ফ্ল্যাট করে দিয়েছে। সে সার্টিফিকেট দিয়েছে মাছ বেটার দ্যান ইটালিয়ান মাস্টার্ড। পাহাড়ের গায়ে মাছ বরাবর নেমেছি আমরা। এমন সময় দেখা গেল একটি মারিয়া যুবক খুব জোরে দৌড়ে উপরে উঠে আসছে ওই বাগদণ্ডি ধরেই। ওকে দেখেই আমরা দাঁড়িয়ে পড়লাম। বাটু মারিয়াকে গন্দি ভাষাতে উত্তেজিত হয়ে কি যেন সে বলল। তাতে বাটু মারিয়াও উত্তেজিত হয়ে আমাদের দিকে ফিরে বলল, গাছে বসে লাভ নেই সাহাব, আমি তিন বার বসেছি কিন্তু একবারেও আসেনি কিলে। তাছাড়া নানা রকম পুতুলে কাণ্ড করছে, তা আপনাকে বলতেও আমার ভয় করছে। এই লাশের কাছে থাকাটাই বিপদের। বলেই বাটু লাফিয়ে নিচে নামতে লাগলো ওই লোকটার পেছনে পেছনে, এবং তার পিছনে পিছনে আমি আর বেন। নামতে নামতেই ফিসফিস করে বললাম, দিনের বেলাতেই কিল করে নাকি? তাহলে তো বোধ হয় এ যেন আর বড় বাঘ বা চিতা নয়। বড় বাঘের নাম শুনেই বাঘ শিকারী হওয়ার যার পরম আকাঙ্ক্ষা, তার মধ্যে কিছু স্বভাবসুলভ বৈকল্য দেখা গেল। আমার প্রলভ্যতাতে বাটু বিরক্ত হলো। ওর চওড়া চোয়াল দুটো শক্ত হয়ে গেল। লোকটি আমাদের নিয়ে উপত্যকার গভীরে নামলো। হরজাই জঙ্গলি যে এখানে আছে তা আগেই বলেছি। শাল, সেগুন, বিজা, কেঁদ, প্রাচীন জঙ্গলি আম, নলিবাঁশ, মহুয়া, কুসুম, আমলকি, চিলবিল, শিমুল, পলাশ ইত্যাদি গাছের গভীর জঙ্গল। আমরা পাতকানি নালার পাশে পাশে ওই লোকটিকে অনুসরণ করে পাথরের পাড় ধরে খুব সাবধানে এগোতে লাগলাম বর্ষার ঘন আন্ডারগ্রোথের মধ্য দিয়ে। সচরাচর দিনমানে কিল করার পর স্বাভাবিক বাঘ খুবই অভুক্ত না থাকলে কিল থেকে দূরে সরে যায়, কিন্তু এই বাঘ কিংবা অন্য জানোয়ার তো স্বাভাবিক আদৌ নয়। এর সমস্ত হরকতই অস্বাভাবিক। এর মোডাস অপারেন্ডি কি তা জানা নেই আদৌ আমাদের। কিছুটা গিয়েই লোকটি আঙুল দিয়ে সামনে দেখালো, তারপরই আঙুলটি ঠোঁটে চেপে একেবারে চুপ করে এগোতে বলল। আমার 450-400 ডাবল ব্যারেল রাইফেলটি রেডি পজিশনে ধরে কিছুটা এগোতেই দেখলাম একটা মারিয়া ছেলে পাথরের উপর উপুর হয়ে শুয়ে আছে। তার ডান পাটি ডুবে রয়েছে প্রবহমান জলে। আর একটু বেশি ডুবে থাকলে পাতকানি নালার প্রচন্ড স্রোত দেহটা ভাসিয়ে নিয়ে যেত। পাশেই একটি কনক চাপার গাছ, তা থেকে ফুল ঝরে পড়ছে এবং পড়ছে চারপাশে এবং নদীর মধ্যেও। নদীতে পড়তেই সেই ফুল ভেসে যাচ্ছে তীব্র গতিতে। কনক চাপা তীব্র গন্ধে ম ম করছে সমস্ত জায়গাটা। কনক চাপা গাছ ভারতীয় বনের গাছেদের মধ্যে সবচেয়ে উঁচু হয়, এ কথা অনেকেরই জানা নেই, আমারও জানা ছিল না। হরিশি বলেছে কথাটা আমাকে গতকাল। সে বটানিতে পণ্ডিত। লোকটির রক্তাক্ত ধুতি ও ফতুয়াটি ছিঁড়ে খুঁড়ে পড়ে আছে পাথরের ওপরে, আর উপুর হওয়া নগ্ন সুগঠিত শরীরের নিচ থেকে রক্তস্রোত বেরিয়ে পাথর বেয়ে এসে পাতকানি নালাতে পড়ে নালা স্রোতে বাহিত হয়ে ছুটে যাচ্ছে নালার দিকে। রক্ত মুহূর্তের মধ্যে জলের স্রোতে মিশে গিয়ে বসন্তকালের কুসুম গাছের নতুন পাতার মতো লাল রঙা হয়ে যাচ্ছে জল। শুধু জলের শব্দ আর একজোড়া কপার স্মিথ পাখির ডাক শোনা যাচ্ছে। একটা পাখি নদীর ওপার থেকে ডাকছে, আর ওপার থেকে তার দোসরা সাড়া দিচ্ছে। নদীর এক স্কেলে বাঁধা গর্জন, কপার স্মিথদের নৈশব্দ চিত্রিত করা ওই ডাক
আর মৃত মানুষটির নিথর অস্তিত্বে জায়গাটা অত্যন্ত আধিভৌতিক হয়ে উঠেছে। মৃত মানুষ মাত্রই একটা অন্য সত্তা আছে, তা পুরো পরিবেশ এবং প্রতিবেশকে প্রচণ্ডভাবে প্রভাবিত করে। একথা হয়তো এই কাহিনীর পাঠক মাত্রই জীবনে একাধিকবার উপলব্ধি করেছেন। আমি মুখে কথা না বলে ইঙ্গিতে বাটুকে বললাম উপুড় হয়ে যাওয়া মৃতদেহটিকে উল্টে দিতে, যাতে দেখা যায় বাঘ শরীরের কোন জায়গাতে তাকে জখম করেছে এবং শরীরের কোন অংশ খেয়েছে, যদি আদৌ খেয়ে থাকে। আমার ইঙ্গিত বুঝে বাটু ওর বন্দুকটাকে আমার হাতে দিয়ে এগিয়ে সঙ্গী ছেলেটির সাহায্যে মৃতদেহটিকে উল্টে দিল। উল্টে দিতেই সেই বিভৎস দৃশ্যে আঁতকে উঠলাম আমরা। দেখলাম বাঘ বা চিতা শরীরের যেখানে আক্রমণ করে তাদের খাদ্যকে হত্যা করে, আক্রান্ত মানুষের সেই ঘাড়ে কোনো আঘাতের চিহ্ন মাত্র নেই। কণ্ঠনালীতে কামড় দিয়ে অথবা তীক্ষ্ণ নোকের আঘাতে লোকটির কণ্ঠনালী ছিঁড়ে তাকে হত্যা করা হয়েছে এবং তার যৌনাঙ্গ, সাধনদণ্ড এবং অন্ডকোষ দুটি সম্পূর্ণ উপড়েও নেওয়া হয়েছে এবং বুকের দুই কাছের থেকে মাংস তুলে নেওয়া হয়েছে দুটি স্তনবৃন্ত শুদ্ধ। বুকের ওই জায়গাতে দুটি দগদগে ক্ষত এবং রক্ত বইছে কণ্ঠনালী, দুই বুক এবং উরুসন্ধি থেকে। আমি মৃতদেহের কাছে গিয়ে ঝুঁকে পড়ে বৃষ্টি ভেজা নরম মাটিতে বাঘের বা লেপার্ডের পায়ের থাবার কোনো দাগ দেখতে পাওয়া যায় কিনা খুঁজতে চেষ্টা করলাম, কিন্তু না, কোনো থাবারই দাগ নেই। লোকটি মাছ ধরছিল। বাটুর কাছে শুনলাম যে বর্ষাকালে এইসব নদীতে একরকম ছোট মাছ পাওয়া যায় যার নাম নিছি। বুঝলাম উত্তরবঙ্গের মূর্তি নদীর পাথর চাটা মাছ বা রায়ডাক নদীর বড়লি মাছের মতো। পাশে একটি বাঁশের তৈরি খালুই আর একটা খেপলা জাল। খালুইয়ের মধ্যে কিছু মাছ ছটফট করছে। পায়ের থাবার দাগ যখন নেই তখন ভাবলাম বাঘটি বা চিতাটি কি নদী সাঁতরে ওপার থেকে এসেছিল, তাই নদীর পাশের কাদা হয়তো মারাতে হয়নি। নদী সাঁতরে এসে পাথরে পাথরে গুড়ি মেরে এগিয়ে পেছন ফিরে বসে থাকা লোকটিকে আক্রমণ করেছিল হয়তো। আমি ধারে গাছের কোনো গাছে মাচা বাঁধা যায় কিনা তাই দেখছিলাম। ওই জায়গাটাতে গাছে গাছে নদীর ওপরে চণ্ডতাপের সৃষ্টি হয়েছিল। দিনমানেও সূর্যের আলো প্রায় ঢোকেই না। রাতের বেলা চাঁদের আলো কি আর ঢুকতে পারবে? যদিও গতকাল পূর্ণিমা গেছে, তবুও ক্ষয়িষ্ণু চাঁদ থাকবে আজ, তাও সন্ধ্যের বেশ পরই উঠবে। গাছের খোঁজ করছি দেখে বাটু মাথা নাড়ল। বললাম, হাতে ডাবল ব্যারেল 450-400 রাইফেল থাকা সত্ত্বেও বিপদের? সাহাব, তা সত্ত্বেও যতক্ষণ না ওর আত্মীয়রা এসে লাশ নিয়ে যায় ততক্ষণই এইসব কাণ্ড ঘটতে পারে। রাতের বেলা হলে তো কথাই নেই। সাহাব, এই উপদ্রবকে যদি রাইফেল বন্দুক দিয়ে মারাই যেত তবে তো আমি এতদিন মেরেই দিতাম। আমার কাছে বিলেত আমেরিকার বন্দুক নেই বটে, কিন্তু আমি আমার এই বন্দুক দিয়েই বাঘ ও পাইসনও মেরেছি অনেক। আমি বললাম, দেখো, বিপদকে ভয় পেতে তো আমরা আসিনি বাটু। বিপদের সূত্র ধরে খুঁজে বের করে তাকে উৎপাটিত করতেই তো আমাদের আশা। ভয় পেলে তো আর আমাদের চলবে না বাটু। শুধু আমি একাই বা কেন, এই অঞ্চলের অনেক বাঘা বাঘা শিকারী এই উপদ্রবের সমাধান করতে এসে বিফল হয়েছে। শুধু বিফলই হয়নি, অনেকে ভয়ে মারা গেছে, অনেকে বোবা হয়ে গেছে, অনেকে পাগল হয়ে গেছে। আমি 3-3বার বসেছি মাঝাতে রাতের বেলায়, কোনো জানোয়ারই আসেনি, কিন্তু যে এসেছে তার মোকাবিলা আপনাদের না করতে যাওয়াই ভালো। দেহ কোথায় নিয়ে গিয়ে দাহ করবে? দাহ করবে না, এ তো অপঘাতে মৃত্যু। শাসানডিরিতে গিয়ে কবর দেবে। ও, আমি বললাম। বেনের পক্ষে এই উৎকণ্ঠা সহ্য করা আর সম্ভব হচ্ছিল না। সে একটা বড় পাথরে বসে তার বড় বোলের ডানহিল পাইপটি বের করে নিবিষ্ট মনে তামাক ধরতে লাগল। সে তো এ কথাবার্তার কিছু বুঝতেও পারছিল না, তাতে তার বিরক্তি ও ফ্রাস্ট্রেশন দুই বেড়েই চলেছিল। তবে আমাদের হাবে ভাবে ও বুঝেছিল যে প্রাণীটা বাঘ নয়,
আর যাই হোক, স্কটল্যান্ডের লেক লেমন্ডের প্রাণী অথবা ইয়েতি হলেও ভীত হতো না, কিন্তু যে বাঘ মারার বড় স্বাদ ওর, সেই বাঘ কাছাকাছি এলেও ও বড়ই ভীত হয় এবং মনে মনে বলে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। তাই মনে মনে সে খুশি হয়েছিল হয়তো। ছেলেটি চলে গেলে আমিও আমার পাইপটা ধরালাম। আমি বাটুকে চেপে ধরলাম। আচ্ছা, তুমি তাকে দেখেছো বাটু? কাকে? যে বা যারা এই 13টি, থুড়ি এই লোকটিকে নিয়ে 14 হবে, এই 14 জনকে মেরেছে। না। তবে তাকে দেখা যায় না, নানাভাবে অনুভব করতে হয়। তো তুমি কখনোই কি দেখোনি তাকে? মিথ্যে বলবো না, একবার মাত্র দেখেছিলাম, কিন্তু সেই দেখার কথা আমি মনে করতে চাই না। তাকে দেখার পরেও যে কেন ভয় মরে গেলাম না, তা মারুদেবতাই জানেন। এই মন্দির আছে পাহাড়ের পায়ের কাছে। চলুন, এই লাশকে নিয়ে গেলে আপনারাও পুজো দিয়ে ফেলুন, যদি বাঁচতে চান তার হাত থেকে। তারপর অনেকক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা, তাকে খুঁজতে বনে পাহাড়ে ঘুরে কি হবে সাহাব? সে যে ঝিমঝিমা বাংলোতেই থাকে, কখনো আপনাদের ঘরে, আপনাদের খাটে, আপনাদের পাশেই শুয়ে থাকে, কখনো চানের ঘরে জল খুলে দিয়ে চান করে গান গাইতে গাইতে, কখনো সামনের বা পেছনের বারান্দায় বসে আপনাদের গল্প শোনে। তো তাকে দেখতে কেমন বলবে না? না সাহাব, আগে চলুন পুজোটা সারি, প্রার্থনা করি যেন তার সঙ্গে আপনাদের দেখা না হয়। আচ্ছা, আপনি জৈন সাহাব এসপির গল্পটা শোনেননি? না, সব শুনিনি। আপনাদের दोस्त डीएम साहब कुछ भी नहीं बोला आप लोगों को? नहीं तो। अजीब बात। কেন জৈন সাহেব বোবার মতো হয়ে গেছিলেন কি দেখে? তার কিছুই উনি বলেননি আপনাকে? আরে তোমাকে তো বললামই, কিছু বলেছেন, সবটা বলেন। কুসুমকলি বস্তি থেকে 4-5 জন মানুষ ফিরে এলো সেই মাছিমারের সঙ্গীর সঙ্গে। তারা বাঁশ কেটে স্ট্রেচার মতো বানিয়ে মৃতদেহটি ওপরে তুলে নিয়ে চলে গেল। ততক্ষণে আমরা অকুস্থলে পৌঁছবার পরে প্রায় 1.5 ঘন্টা সময় কেটে গেছে। ওরা চলে গেলে বাটু মারিয়া আমাকে আর বেনকে নিয়ে মারুতি মন্দিরের দিকে চলল। মন্দিরটি কাছেই ছিল। একটা বাঁক নিতেই দেখলাম একদল হনুমান সেই মারুতি মন্দিরের চাতালে বসে আছে, কেউ কেউ ঘোরাফেরাও করছে। তোমাদের মারিয়াগঞ্জের দেবদেবী তো আলাদা, তোমরা মারুতি দেবকে পুজো করো নাকি? ঠেকায় পড়লে সবই করতে হয় সাহেব। যখন এইদিকে আসি তখন এই মন্দিরে পুজো ছাড়াই বলেই না আজ বেঁচে আছি। তো এই মন্দিরের কোনো পূজারি নেই? আছে সাহেব, কিন্তু গত এপ্রিল থেকে এখানে মানুষ মরা আরম্ভ হওয়ার পর থেকেই সে বৃদ্ধ পূজারি এই জঙ্গলের মধ্যে আর থাকেন না। বাহুনিয়া বস্তিতে তার গ্রামেই থাকেন। তবে মহাবীর জয়ন্তীতে যখন এই মন্দিরে মহা ধুমধাম করে পুজো হয়, এই জঙ্গলে মেলা বসে, তখন এখানে এসে 7 দিন থাকেন। কিন্তু এই ভয়ের কারণে এই বছর মেলাও বসেনি, ধুমধামের সঙ্গে পুজোও হয়নি। মানুষ যেন এদিকে আসতেই যায় না। আর দেখলাম মন্দিরের চাতাল এবং ভেতরটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। কেউ ঝাড়পোছ করে নাকি? আমি শুধলাম বাটু মারিয়াকে। না, কেউই থাকে না এখানে। তবে আমাবস্যা পূর্ণিমাতে নদীর জল বেড়ে গিয়ে যখন পানের মতো হয়, তখন নালার সেই জল এই মন্দির ধোয়া মোছার কাজ করে। পুজো আর আমরা কি দেব? মারুতির সিঁদুর চর্চিতা মূর্তির সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকলাম কিছুক্ষণ। এমনকি ক্যাথলিক বেন জনসনও। সকলেই মনে মনে বললাম, এই অশুভ শক্তির হাত থেকে বাঁচিও আমাদের। এবার কি হবে? এবারে আমরা বাংলোতে ফিরে যাব। আপনারা খাওয়া দাওয়া করবেন,
আমিও বিকেলে বেরিয়ে পড়ব বস্তির দিকে। সে কি, রাতে যেতে তোমার ভয় করবে না? না সাহেব, আর কোনো ভয় নেই। আজ যে মরল সে 14 নম্বর ছিল। সে পেতনির খোয়াইশ পুরো হয়ে গেছে, আর সে কারোর প্রাণ নেবে না, কাউকে বিরক্তও করবে না। সম্ভবত আজ রাত থেকেই আপনাদের ছিমছিমা বাংলোতেও আর কোনো ভৌতিক উপদ্রব থাকবে না। পাহাড়ে চড়তে চড়তে অবাক হয়ে বললাম, সে কি কথা? সবই তো হেয়ালি বলে মনে হচ্ছে। না সাহাব, হেয়ালি নয়। কুসুমবনির মুকাদ্দারও জানতো, অথচ সেও কথাটা চেপে গেছে আপনাদের। তবে আসল ঘটনাটা জানে খুশো বাবুর্চি, তার কাছ থেকেই শুনবেন। তবে আপনাদের এখানে অন্তত আরো কটা দিন থেকে যাওয়া উচিত। যদি এখানে থাকতে আপনাদের কোনো অসুবিধা না হয়, তাহলে বুঝতে হবে ওই পেতনির উপদ্রব বন্ধ হয়ে যাবে। তার প্রতিহিংসা সে নিয়ে নিয়েছে, তাই তার আর দরকার নেই এখানে থাকার। পাগদণ্ডি দিয়ে নিচে পাহাড় চড়তে চড়তে ভাবছিলাম, আমরা যারা আলো ঝলমল বড় শহরে থাকি তারা খোঁজও রাখি না আমাদের দেশের প্রত্যন্ত প্রদেশে বনে পাহাড়ে নদী বাদাতে কত অবিশ্বাস্য ঘটনা আজও ঘটে। আমার এসবে আদৌ বিশ্বাস নেই, কিন্তু গত অভিজ্ঞতাটা তো মিথ্যা নয়। লাঞ্চের সময় আমি বাটুমারিয়াকে অনুরোধ করলাম যে আজ রাতটা আমাদের সঙ্গে থেকে যাও। ঘুষু বাবুর্চি তো বলেছে আমাদের ডিনার খাইয়ে নিজেরাও খেয়ে দিয়ে তারপরই বলবে ও যা যা আনে। লাঞ্চের পর একটা লম্বা ঘুম লাগালাম। গত রাতের ওই আশ্চর্য অভিজ্ঞতা তো ছিলই, তার উপরে ওই খাড়া পাগদণ্ডি দিয়ে গিরিখাতে নামা, ওই অদ্ভুতভাবে খেয়ে যাওয়া মৃতদেহটিকে দেখা, তারপর আবার খাড়া পাগদণ্ডি দিয়ে অতখানি ওঠা, এসবের অভিজ্ঞতা তো ছিলই। তারও পর জিমের সঙ্গে আখণ্ড শেক্সপিয়ার পান। ঘুম যখন ভাঙল তখন বেলা যেতে দেরি নেই। কুসুমবনি গ্রাম থেকে বাচ্চা শুয়োর জোগাড় করেছিল খুশু বাবুর্চি। বাংলোর সামনের হাতাতে জ্যাকারান্ডা গাছগুলো থেকে একটু দূরে আগুন জেলে বাঁশের ট্রাইপডের সঙ্গে ছুঁচলো বাঁশের মধ্যে শুয়োরের বাচ্চাকে গেঁথে ঘুষু বাবুর্চির চেলারা হাতা হাতা দিশি ঘি ঢেলে বারবিকিউ করছিল। বেশ ঝোড়ো একটা জল ভেজা হাওয়া বইছিল। পাহাড়তলিতে বৃষ্টি হয়ে থাকবে। সন্ধ্যের কিছুক্ষণ পরেই কৃষ্ণা প্রথমার চাঁদ উঠল আকাশে। গাছে গাছে পাতায় পাতায় বনমর্মর উঠছিল। আমরা জ্যাকারান্ডা গাছগুলোর তলাতে বসে হুইস্কি খাচ্ছিলাম। বাটুমারিয়া আমাদের গায়ের কাছে উবু হয়ে বসেছিল, যেমন করে গ্রামীণ ভারতীয়রা বসে। আমি সঙ্গে রাম আর ব্র্যান্ডি নিয়ে গিয়েছিলাম। বাটুকে রাম দিয়েছিলাম খেতে। ওরা সিপ করতে জানে না। চিরতার রস যেমন ঘেন্নার সঙ্গে এক ঢোক গেলে মানুষে, সেইভাবেই এক গ্লাস নিট রাম চোঁ চোঁ করে খেয়ে ফেলেছিল বাটু। তাই বোতলটাই এনে ওকে দিলাম। আধ ঘন্টার মধ্যে এক বোতল রাম খেয়ে ফেলা কোনো ব্যাপার না ওদের কাছে। বোতলটা শেষ হয়ে যাওয়াতে আরও একটা বোতল এনে দিলাম ওকে। আমাদের পেক চারেক হুইস্কি খাওয়া হতে হতে বাটুর 2 বোতল রাম খাওয়া হয়ে গেছিল। আমি আর বেন জনসন জল দিয়েই খাচ্ছিলাম, কিন্তু জলে বাস করলেও জিম জলে অবিশ্বাসী। গ্লাসে 1.25 গ্লাস নিট হুইস্কি ঢেলে সে খায়। এই ব্যাপারে সে বাটুকে ঠেক্কা দিতে পারে। বাটুর জন্য 3য় বোতল রাম যখন আনলাম, তখন একটি বোতল পাঠিয়ে দিলাম বাবুর্চিখানাতে ঘুষুর জন্য। এমনিতে যদি কথা বলতে না চায়, তাই তার জিভের আড়ষ্টটা কাটাবার অগ্রিম ব্যবস্থা এটি। 3য় বোতল থেকে যখন রাম ঢাললো বাটু, আমি তাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা, তোমার সঙ্গে সেই নরখাদকে কি একবারও সামনাসামনি দেখা হয়নি বাটু? হয়ে থাকলে আমাদের বলো। কেমন দেখতে তাকে? এই প্রশ্নতেই বাটুর মুখ ভয়ার্ত হয়ে উঠল, কিন্তু তখনও তার মুখে কুলুপাটা। আবার অনুরোধ করলাম ওকে। ও একটু কেশে নিয়ে বলল, আপনাদের কালী মূর্তি তো দেখেছেন আপনি? হ্যাঁ, তা তো দেখেছি,
আমাদের দেশের বাড়িতে কালী মায়ের পুজোও হতো। এই প্রেতিনী কালী মায়ের মতোই নগ্নিকা, কিন্তু খুব সুন্দরী। সরু কোমর, দুটি বড়া বুক, গলাতে একটি গিল্টি করা সোনার হার, দুই কানে দুটি ঝুমকো দুল, মাথার চুল এলোমেলো, কিন্তু সেই চুল কোমর চাপানো। তারপর তার মুখ রক্ত মাখা এবং পুরুষন্ধিও রক্তাক্ত। তার মুখে এক আশ্চর্য হাসি, যার মানে আমি জানি না। তার দুটি চোখ আগুনের গোলা, সেই শ্রাবণের হাওয়ার মতো ছুটে চলে, কাছে আসে, বড় মুহূর্তেই দূরে চলে যায়, অথচ শব্দ হয় না কোনো। শুধু ওর সামনে পিছনে ঝড়ের মতো হাওয়া বয়, যেন হাওয়াটা ওর পাহারাদার। মাঝে মাঝে সে খিলখিল করে হেসে ওঠে। তাকে দেখলে যত বড় সাহসী পুরুষই হোক না কেন মুহূর্তে মূর্ছা যাবে, আর সে যদি কাউকে ছুঁয়ে দেয় সে ফোপা হয়ে যাবে ভয়। আর আগে পিছের হাওয়ার সঙ্গে আতরের গন্ধ ওঠে। জিম আর বেনকে অনুবাদ করে শোনাতে হলো বাটুর কথা। বেন বলল, Trash. জিম বলল, My grandma was absolutely right. আমি বললাম, তুমি তাকে দেখে কি করেছিলে? আমি আমার বন্দুক তুলে গুলি করেছিলাম। কত দূর থেকে? এই 15-20 হাত দূর থেকে। কি হলো? নিজের চোখে দেখলাম গুলিটা দুই বুকের মধ্যিখানে লাগলো, কিন্তু সে দারুণ উল্লাসে ঝরঝর করে হেসে উঠেই অদৃশ্য হয়ে গেল। মস্ত বড় বাঘ হলেও সেই গুলি খেয়ে ওখানে সঙ্গে সঙ্গে পড়ে যেত। এত বড় সিসার তাল ঠুসেছিলাম 3 আঙুল বারুদ কেঁদে তার সামনে, কিন্তু তার কিছু মাত্র হলো না ওই গুলিতে। জানি না, আমি হয়তো কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান ফিরলে বুঝলাম সে লাফিয়ে লাফিয়ে বাঘদণ্ডি উঠে এই চিমচিমার বাংলোতেই ঢুকেছিল। বাংলো তখন ফাঁকা, এপ্রিল মাসের গোড়াতে, আর শেষ 6টি মানুষ তার হাতে মারার পর এই বাংলোর স্টাফ পালিয়ে গেছিল তার নানা উপদ্রবে। আর কোনো মানুষই সেখানে আসে না। অশরীরীকে কি মারা যায় সাহাব? বন্দুক দিয়ে তাদের কি করা যাবে? তোমার ডিএম সাহেব তাহলে আমাদের কলকাতা থেকে আনলেন কেন? আরে মানুষ খেকো বাঘের কথা বলে আনলেন কেন? তা জানি না, তবে তিনি যদি আমার অভিজ্ঞতার কথা বলতেন তাহলে কি তার উপরওয়ালারা বিশ্বাস করতেন? তাছাড়া আপনাদের কাছে লাখ লাখ টাকা দামের বন্দুক রাইফেল আছে। গাদা বন্দুকধারী আমি যা করতে পারিনি এবং অন্য অনেক স্থানীয় শিকারীরাই, তা আপনারা করতে পারবেন মনে ভেবেছিলেন হয়তো। তাছাড়া আপনাদের যা বললাম তা তো ওকে বলিনি সাহেব। কেন বলুনি? আমাকে পাগল বলে পাগলা গারোতে বলে দিতেন, ডিএম সাহেব বলে কথা। আচ্ছা ঠিক আছে, ওসব বাদ দাও, কিন্তু একটা কথা বলো, পুরুষ মানুষ মেরে তার যৌনাঙ্গ ও বুকের দুপাশে সামান্য অংশ আর স্তনবৃন্ত রুটি সে খেয়ে যেত কেন? আমি জিজ্ঞেস করলাম বাটুকে। খেয়ে যেত বলে আমার মনে হয় না। কামড়ে ছিঁড়ে নিয়ে বা নখ উপড়ে দিয়ে সে হয়তো ধুধু করে ফেলে দিত, কিন্তু ওভাবেই সে মেরেছে প্রত্যেক পুরুষ মানুষকে। একজন মেয়েকেও সে মারেনি। আর যাদের সে মেরেছে তাদের প্রত্যেকেরই বয়স এই 25 থেকে 35-এর মধ্যে। বাঁচা গেল। আমাদের সকলেরই এজ 35-এর বেশি। Thank God, our most coveted organs are safe. ওই অবস্থাতেও ওদের এই ইয়ার্কিতে হাসি পেল আমার। ডিনারের পরে সামনের বারান্দায় আমরা চেয়ারে বসে পাইপ খাচ্ছিলাম, আমি আর বেন। জিম সিগার খাচ্ছিল ড্র্যাম্বুয়ের সঙ্গে। ও ড্র্যাম্বুয়ের খুবই ভক্ত। ও বলে, Winston Churchill would have lost the war had a sip of his whiskey, drambuie and cigar been distracted. আমি ঘুষুকে বললাম, ঘুষু,
এবারে তুমি বলো কি জানো। এবং বাটু বলছে যে এরপরে সে আর মানুষ মারবে না, সেই পেতিন। এই ধারণার কারণই বা কি? ঘুষু আর বাটুকে আর এক বোতল রাম এনে দিয়েছিলাম। ওরা চুপটা খায়। তাদের জিন দুটি হাভানা সিগার এনে দেয়াতে তা ধরিয়ে তাতে শুক টান লাগাবার পরে তারা দুজনেই রীতিমতো তুরীয় অবস্থাতে। বলো ঘুষু, আমি আবারও বললাম। ঘুষু বলল, মার্চ মাসের মাঝামাঝি সন্ধে নাগাদ দুটি গাড়ি করে চৌদাজানা দিতে এসে পৌঁছে। সঙ্গে একটি কালা লেকিন বেহাত খুবসুরত মেয়ে। সঙ্গে ড্রাইভার ছিল না ওদের, ওরা নিজেরাই চালিয়ে এসেছিল। তারা প্রত্যেকেই নেশাগ্রস্ত ছিল। সম্ভবত মেয়েটিও নেশাগ্রস্ত ছিল। ওরা সঙ্গে ওদের ওষুধ এনেছিল। বুট খুলে ঝুড়ি বের করে দিয়ে বলল, খিচড়ি, আলু ভাজা আর হ্যাঁ, ডিমের অমলেট বানিয়ে দাও আমাদের। আমি বললাম, আপনাদের রিজার্ভেশন আছে? থাকলেও দুটি মাত্র ঘরে 15 জনকে তো থাকতে দেয়া যাবে না। একজন একটা 500 টাকার নোট বের করে দিল আমাকে, বলল এটাই রিজার্ভেশন, আর যখন ফিরে যাব 1000 টাকা দিয়ে যাব। রেজিস্টার এনো না, আমরা সই করব না। আমাদের নামও নাই, ঠিকানাও নাই। তারপর আর কি সাহাব, আমি গরিব আদমি। এই ফুলকাফুলি পাহাড়ের চূড়াতে চিমচিমার বাংলোতে এমনিতেই কেউ আসে না। কালে বাজারে কেউ আসলেও সরকারি অফিসাররা, তারা তো 2 টাকা বকশিস দিয়ে যায় না, হারাম সাতা। তাই আমার কাছে ও টাকা অনেক টাকা। আমি ভাবলাম ফুর্তি করতে এসেছে, রাত বেরোলেই বিদেই হবে, তেই থাকতে না থাকতে দিলে ওরা হয়তো জোর করেই থাকতো। ওদের সাথে বন্দুকও ছিল, আমাকে মেরে রেখে গেলেও কেউ জানতে পারতো না। ওরা হই হুল্লোড় করছিল। মেয়েটিকে একটি বাথরুমে নিয়ে গিয়ে ড্রেসিং রুমের কার্পেটের উপর শুয়ে একজন করে সেই বাথরুমে ঢুকছিল। আমি 1 ঘন্টার মধ্যে খাবার দিয়ে দিলাম টেবিলে, কিন্তু তখন ওদের মধ্যে অনেকেরই খাবার খাওয়ার মতো অবস্থা ছিল না। মেয়েটি কোনক্রমে শাড়ি জড়ানো অবস্থাতে সামান্য একটু খিচড়ি মুখে দিল। সেও মদ খেয়েছিল, কিন্তু তাকে দেখে বোঝা যাচ্ছিল যে সে বড় যন্ত্রণাতে আছে বাবু। তারপর আমি আর আমার হেল্পার রঘুবীর বাসনপত্র সব বের করে নিলাম ড্রয়িং কাম ডাইনিং রুম থেকে। ওদের ঘরে বেশি করে জল দিলাম, যাতে রাতে আর জলের জন্য উপদ্রব না করে আমাদের। ওরা অবশ্য জ্যাদাতর নিটি খাচ্ছিল। কি বাজে বিশ্রী গন্ধ মদটার, কি মদ কি জানি সাহেব। আমরা তো কোয়ার্টারে গিয়ে শুয়ে পড়লাম। ওরা বলল কাল সকাল 8টাতে আমাদের চা দেবে, আমরা চা খেয়েই চালিয়ে যাব। সে যাই, সারা রাত আমরা মেয়েটার ঘুমানির আওয়াজ শুনলাম, কিন্তু আমরা কি বা করতে পারতাম বলুন?
একেতেই গাড়িওয়ালা লোক তাই মাতাল, আবার তাই বন্দুকধারী। আমাদের গুলি করে মেরে দিলেই বা কে জানতে পারতো? হ্যাঁ, তো শেষ রাতে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ওরা 8টার অনেক আগে, প্রায় 5টার সময় আমাদের দরজা ধাকিয়ে খুলে বলল, চা করো, আমরা চালিয়ে যাব। আমি তাই করলাম। ওরা আগে পরে উঠে চা খেলো। কারো তো কোনো চলবার শক্তি ছিল না। যাই হোক, চা খেয়ে আমাকে 1000 টাকা দিয়ে বলল, যা সামান রইল তুমি নিয়ে নিও। ওরা যখন গাড়িতে উঠছে এক এক করে, তখন প্রথম লক্ষ্য করলাম মেয়েটি নাই। আমার চেলা রঘুবীর বলল, মেম সাহেব কাহা? বলতেই দলের যে নেতা গোছের, সে ওর গালে এক 82 সিক্কার চড় কষালো। তারপরেই রঘুবীর কেউ একটা 500 টাকার নোট ধরিয়ে দিল। রঘুবীর বিচারা আমার চেয়েও গরিব। ওর মুখ হাসিতে ভরে গেল, যদিও তার গাল সেই চড়ে তখনও জ্বলছে। টাকার মতো উকিল, ডাক্তার, মুক্তার কিছু নেই সাহেব। শোক সন্তাপ সব হরণ করে নেয়। ও হলো সর্বরোগহারী দাওয়াই। এ দিয়ে কেনা যায় না এমন জিনিস ভূভারতে নেই। তারপর গাড়ি 3টি এক এক করে চলে গেলে মেয়েটির খোঁজে ঘরে ও বাথরুমে গিয়ে মেয়েটির শাড়ি, সায়া, ব্লাউজ और বাকি অন্তর্বাস স্তূপাকৃত হয়ে পড়ে আছে দেখতে পেলাম। চেঞ্জ রুমটি একেবারে লন্ডভন্ড হয়ে রয়েছে। কার্পেট এক পাশে গুটিয়ে গেছে দেখলাম। মেয়েটির হ্যান্ডব্যাগও দেখতে পেলাম বাথরুমে এক কোণে কার্পেটের উপরে। সেই খোলা ব্যাগের ভিতর থেকে 100 আর 500 টাকার অনেকগুলো নোট উঁকি মারছিল। যদিও ওই টাকাতে মেয়েটির আর কোনো প্রয়োজন ছিল না। আমি বুঝলাম মেয়েটি জরুর আমাদের চেয়েও গরিব, নাইলে নিজেকে এমন করে কেউ বিকোয়। নিজেকে বিকোনোর কতই না রকম হয় বাবু। আমরা মানে আমি আর রঘুবীর বিকোলাম একরকম করে, আর সে নিজেকে বিকিয়ে গেল অন্যরকম ভাবে। তারপরে ঘুষু বাবরচিও নীরব হয়ে গেল। আমরা তো নীরব ছিলামই। ঘটনার ভয়াবহতাতে আমরা সকলেই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। এক সময় ঘোর কাটিয়ে উঠে আমি বললাম, মেয়েটির কি হলো? সে কি কর্পূরের মতো উবে গেল? বেশ অনেকক্ষণ চুপ করে থেকে ঘুষু বলল, একটু পরে রঘুবীর চেঁচিয়ে ডাকলো আমাকে। আমি বাইরে গিয়ে দেখি বাংলোর হাতার শেষে, যেখানে পাহাড়টি খাড়া নিচু হয়ে নেমে গেছে পাতকানি নালার উপত্যকা এবং গিরি খাতে, সেখানে দুপাটি মেয়েদের চটি পড়ে আছে। আমি আর রঘুবীর চটি দুটোকে যত জোরে পারি ছুঁড়ে দিলাম খাদের নিচে। তারপর মেয়েটির হ্যান্ডব্যাগের সব টাকাগুলো আমরা নিয়ে নিলাম। পরে সমান ভাগে ভাগ করে নেব বলে। সাহাব, বহুত কমিনা আমরা সাহাব, বহুত কমিনা। আমরা তো তখনই বুঝলাম যে মরে যাওয়া মেয়েটিকে ওরা
ওই খাদের নিচে ছুঁড়ে ফেলে দিয়েছে। যদি ওর প্রাণ কিছু অবশিষ্ট থেকেও থাকে, তাহলে ভাতকানি নালাতে পড়ে তো এতক্ষণে ও মরে ভেসে গেছে ওই জলের তোরে। আর তারপর ফুলার নালার স্রোতের সঙ্গে মিশে তৃতীয় ধারাতে বয়ে চলে গেছে ওয়াইনগঙ্গা নদীতে। उसके बाद এপ্রিল মাসের প্রথমে যখন প্রথম ঘটনাটা ঘটলো আর জানতে পেলাম যে ঘাতক পুরুষের শুধু যৌনাঙ্গ আর স্তনবৃন্ত খেয়ে যায়, শরীরের অন্যান্য অংশ স্পর্শই করে না, তখন আমার বুকটা ধক করে উঠল। তারপর যখন একে একে এরকমই মৃত্যু ঘটতে লাগলো এবং সেই সব মৃত্যুর কথা নিজের গ্রামে বসে শুনতে লাগলাম, তখনই মনে মনে একটা অনুমান করেছিলাম আমি। তারপর মে মাসের শেষে ঝিরানিয়ার হাটে একদিন বাটু দাদার সাথে দেখা হতেই যখন সেই পেতনির সঙ্গে তার মুলাকাতের কথা শুনলাম, তখনই আমার মন বলল যে সেই মেয়েটি তার প্রতিশোধ নিচ্ছে। তার চেহারার যে বর্ণনা দিল বাটু দাদা, তার সঙ্গে আমার আর রঘুবীরের দেখা সেই মেয়েটির চেহারা হুবহু মিলে গেল। এমনকি গিল্টি করা গয়নাটা পর্যন্ত। বুঝতে পারলাম যে এই সমস্ত পুরুষ জাতির উপরে সে তার প্রতিশোধ নিচ্ছে। একে একে যখন 12 জন মারা গেল এমনি ভাবে, এবং নানা শিকারীর ব্যর্থতাতে যখন বোঝাই গেল যে এই অশরীরী কোনো রক্ত মাংসের প্রাণী নয় যে শিকারীদের বন্দুক রাইফেলের গুলিতে সে মরবে, তখনই আমার মন বলল 14 জনকে মেরে সে ওই 14 জনের উপরে নিজের প্রতিশোধ নেবে। যারা আসলি দুষ্কৃতী তাদেরকে তো সে পায়নি, তাই যে কোনো যুবককেই সে তার লক্ষ্য করছিল। তার উপরে সে রাতে যে অমানসিক অত্যাচার হয়েছিল এবং পয়সাওয়ালা ঘরের মধ্যক ছেলেরা তাকে ধর্ষণ করে শেষ পর্যন্ত প্রাণেও মেরে ফেলে প্রমাণ লোপাটের জন্য তার মৃতদেহ পাহাড়ের উপর থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল। এই কথা তো আমি আর আমার হেল্পার রঘুবীর তাদের দেওয়া টাকা এবং মেয়েটির ব্যাগ থেকে পাওয়া টাকার বিনিময়ে কাউকে জানায়নি। তাই আজ পর্যন্ত প্রশাসনও এই ব্যাপারে কিচ্ছু জানতে পারেনি। তারপর সিগারেটটা শেষ করে বলল, প্রশাসন জানলেও কি যে করতে পারতো কে জানে। আমরা তো গাড়ির নাম্বার রাখিনি, তারা কোত্থেকে এসেছিল সে খোঁজও জানা ছিল না আমাদের। আর মেয়েটিকেই বা কোত্থেকে তুলে এনেছিল তা কে জানতো? সে কি কোনো ভদ্র ঘরের মেয়ে নাকি কোনো রন্ডি? এসব কিছুরই তো আমাদের জানা ছিল না। আর তাছাড়াও জানলেও তো আমাদেরই হাতকারি পরাতো পুলিশ। এ দেশের যত আইনের প্রকোপ সবই তো এই গরিবদের উপর, অসহায়ের উপর। স্বাধীনতার আগে সাহেবদের আমলে তাও কিছু ভয় ছিল আইনের, বিচারটা তখন হতো। এখন তো সবই গেছে কেড়ে। তাই জন্য এই ঘটনাতে অত্যন্ত ব্যথিত হয়ে ওর ওই টাকাগুলো হজম করার অপরাধে আমরা কাউকে কিছুটি বলতে পারিনি সাহেব। এই গভীর অপরাধ বোধ আমাদের পীড়িত করেছিল।
করে রাখবে, শেষ অবধি করে রাখবে। যতদিন বাঁচবো ততদিন করবে। তারপর বলল, কি বলবো সাহেব, আমার এই ছোট্ট নাতিটাকে যখন আমার বুকে নেই, তখন আমার ওই মেয়েটার কথা মনে পড়ে যায়। আমাদের দেশের মেয়েরা বড় অভাগী, আগেও ছিল, আজও অভাগী। জানি না সাহেব, ভবিষ্যতে কি হবে। আমার কাছে অনুদিত ভার্সন শুনে জিম বলল আমাকে, 14-15 জনের পরেও যে আরো কোনো পুরুষের উপর হামলা করবে না, তার কোনো গ্যারান্টি আছে? বললাম, না, কোনো গ্যারান্টি নেই, তবে আমি ঠিক করেই ফেলেছি যে কাল সকালেই আমরা মানে পাত্তারি গোটাবো এখান থেকে। ছুটি নিয়ে এলাম যে 10 দিনের কলকাতা থেকে। কনসুলেট থেকে ছুটি পাওয়া কি সোজা কথা? এখন বাকি ছুটির কি হবে? বেন শুধ হলো, লেটস গো গাইজ। আন্ধারি থরবাথে গিয়ে থাকবো। নিতিন পপেটকর ডিএফও আছেন ওখানে। আমাদের থাকার কোনো অসুবিধে হবে না, আই হোপ। তবে হরিশ রান্ধাওয়াকে করকে দিয়ে যেতে হবে। আমাদের ম্যানিটার বাগ মারতে ডেকে এনে এইরকম বিপজ্জনক আধাভৌতিক একটা ঘটনার মধ্যে জেনে শুনে জড়িয়ে দেবে, কেমন বন্ধু? আহা, ও হয়তো জানতো না। হু নোজ? ঘুষু, রঘুবীর আর বাটু মাউরিয়া ছাড়া কেউই তো জানতো না। সে না হয় বুঝলাম, কিন্তু প্রত্যেকটি কিলি যে পুরুষ এবং তাদের যৌনাঙ্গ স্তনবৃন্তই শুধু খাচ্ছে নরখাদক, এই ইম্পর্টেন্ট ইনফরমেশনটা তো আমাদের জানানো উচিত ছিল। উই ডোন্ট নো দ্যাট। মেবি এই অঞ্চলের মানুষ জানলেও জানতে পারে। পাঠক, আপনাদের মধ্যে যারা বয়স্ক তাদের মনে থাকতে পারে 60-এর দশকের গোড়ার দিকে সারা দেশের মিডিয়াতে এই নিয়ে খুব হইচই হয়েছিল। আমিও কাগজে পড়েছিলাম, কিন্তু ঠিক কোন জায়গাতে ব্যাপারটা ঘটছে সেটা পিন পয়েন্ট করতে পারিনি। আর আমাদের হরিশ ওই মিস্ট্রি সলভ করতে ডেকেছে তাও বুঝতে পারিনি। হরিশ যতটুকু জানে তাই আমাদের জানিয়েছিল, যা জানতো না তা কি করে জানাবে। আকাশ কালো করে এসেছিল, মেঘে ঢেকে গিয়েছিল চাঁদ, জোর বৃষ্টি আসছে। আমি বললাম, আজকে তোমার পালা 15 নম্বর। ওই প্রত্যঙ্গ হারানোর চেয়ে যে কোনো পুরুষের প্রাণ যাওয়াও ভালো। The life also matters. I'm not game. কালই চলো সকালে আমরা বেরিয়ে পড়ি এখান থেকে। বেন বলল, তুমি এইসব বুলশিট বিশ্বাস করলে জিম? জিম পাইপটা ধরিয়ে বলল, There are more things in heaven and earth, Horatio, than are dreamt of in your philosophy. হ্যামলেট। আমার কিছু বলার ছিল না। জিমের কথা শুনে আমারও শেক্সপিয়ার মনে পড়ল। রবীন্দ্রনাথেরই মতো শেক্সপিয়ারও খুবই ছোঁয়াচে। আমি ভাবছিলাম, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। শুনছিলেন আমাদের আজকের নিবেদন ছিমছিমা। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন আপনার কাছের মানুষদের সাথে। আপনি যদি আমাদের এই গল্পগুচ্ছ চ্যানেলের নতুন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই গল্পগুচ্ছকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদম ভুলবেন না। এরম অনেক ধরনের গল্প নিয়ে গল্পগুচ্ছ হাজির হয় আপনাদের সাথে, এবং সাথে থাকে নতুনত্বের একটু ছোঁয়া। চলুন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য শুনতে থাকুন গল্পগুচ্ছ।